শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু। রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই, সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। আলোচনায় বন্দি বিনিময় চুক্তি, ভারতের অবস্থানে দোলাচল। আর্টিকেল 49-এ কাউকে ক্ষমা করতে হলে ভিকটিমের সাথে আলোচনা করতে হবে। 1400 ভিকটিমের কাছে উনি প্রত্যেকের কাছে যেতে হবে, তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে রাজি করিয়ে একটা ব্যবস্থা করতে পারি কিনা, সেটা বন্দি বিনিময় চুক্তির আওতায় হতে পারে, নাও হতে পারে। স্বার্থ ক্যালকুলেট করে যদি মনে করে যে তাকে ফেরত দিলে গেইনটা অনেক বেশি হতে পারে, সেক্ষেত্রে ফেরত আসতেও পারে। প্রবাসীদের জন্য পোস্টাল ভোট অ্যাপ উদ্বোধন। এবার ভোটার প্রায় 12,77,00,000। আনসারের জন্য 17,000 শটগান কিনছে সরকার। প্রায় 17,000 শটগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যে আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্য। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালেন প্রধান উপদেষ্টা। উৎসবমুখর ভোট আয়োজনের অঙ্গীকার। পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যার কারণ সন্ধানে পুলিশ। খুনিদের দ্রুত খুঁজে বের করার দাবি যুবদলের বিক্ষোভ। রোজা ঘিরে পণ্য আমদানির এলসি খোলার হিড়িক। সরবরাহ ঠিক রাখতে মাস জুড়ে তৎপর থাকার প্রস্তুতি সরকারের। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দর্শক চলে যাব পুরো খবরে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে, এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, দুজনের গ্রেফতারি পরোয়ানা সহ সাজার রায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এদিকে আলোচিত মামলাটির রায়ের পর ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা বহাল রাখা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলায় রায় ঘোষণার পরদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা অনেকটাই ফাঁকা, তবে বহাল থাকা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো। গোটা হাইকোর্ট এলাকাতেই সতর্ক অবস্থানে পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবির সদস্যরা। গতকালের রায়ের ঘোষণার পর অনেকটাই নির্ভার ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এদিন এজলাসে আসেননি রায় দেয়া বিচারক প্যানেল। মঙ্গলবার দুপুর নাগাদ সাংবাদিকদের মুখোমুখি ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পরই জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের কাছে পাঠানো হবে। রায় তো কালকে প্রদান করা হয়েছে, এখন এই রায়ের কিছু অফিসিয়াল কার্যক্রম থাকে, সেগুলো সম্পন্ন হলেই রায়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যাবে। এই রায় 3টি জায়গায় যাবে, একটা হলো প্রসিকিউশন অফিস, একটা হলো উপস্থিত আসামির কাছে, আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ঐতিহাসিক মামলাটিতে শেখ হাসিনা সহ মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের দেশে ফিরিয়ে রায় কার্যকর করতে ইন্টারপোলের সহযোগিতা নেয়ার কথাও জানান এই আইনজীবী। যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই, সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এদিন ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের মামলায় 15তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ফাঁসির রায়ের হুলিয়া মাথায় নিয়ে কি করার আছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার? আইনজীবীরা বলছেন তার সামনে একটি পথই খোলা, 1 মাসের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ এবং ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা। তেমনটা না হলে রায় কার্যকর করতে বন্দি বিনিময় চুক্তি বা ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর চেষ্টা করতে পারে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। 18 কোটি মানুষের সব ধরনের অধিকার হনন করে দীর্ঘ 16 বছর দেশ শাসন করা প্রভাবশালী শেখ হাসিনা এখন মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির আসামি। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ আরও অন্তত 600 মামলা প্রক্রিয়াধীন।
ঠিক এমন পরিস্থিতিতে কি করতে পারবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা? ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 অনুযায়ী রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে আপিল করতে পারবেন। তবে সেই আপিল করতে হবে 30 দিনের মধ্যে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পলাতক হলে তাকে আগে আত্মসমর্পণ করতে হবে অথবা হতে হবে গ্রেপ্তার। পরে রিভিউ আবেদন এবং জীবন বাঁচাতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে। আপিল করার শর্তে উনি এসে তখন ওনার লয়ার নিয়োগ দিয়ে লয়ারের মাধ্যমে উনি এই সেন্টেন্সের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে আপিল করতে পারবেন। খারিজ হয়ে গেলে আমাদের প্রেসিডেন্টের কাছে মার্সির আর্টিকেল 49, বাট সেক্ষেত্রে একটু দূরও হবে, কারণ এই সংস্কার কমিশন ওখানে বলেছে আর্টিকেল 49-এ কাউকে ক্ষমা করতে হলে ভিকটিমের সাথে আলোচনা করতে হবে। তাহলে দূরও হবে, এই কারণে 1400 ভিকটিমের কাছে উনি প্রত্যেকের কাছে যেতে হবে এবং প্রত্যেকের ওপিনিয়ন নিতে হবে। 30,000 পঙ্গু। তবে প্রশ্ন হলো, শেখ হাসিনা তেমনটা না করলে রায় বাস্তবায়নে কি করবে সরকার? আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল বলেন, 2013 সালের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়া যেতে পারে। লিগাল প্রসিডিওর হলো ইন্টারন্যাশনাল ল অনুসারে দুটো রাষ্ট্রের মধ্যে যদি বন্দি বিনিময় চুক্তি থাকে তাহলে সেই বন্দি বিনিময় চুক্তির প্রতি শ্রদ্ধা দেখিয়ে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে তার যে অ্যাকিউজড আছে বা কনভিক্ট যিনি আছেন তাকে ফেরত দিয়ে দিতে পারে। বাংলাদেশের সঙ্গে আমি যতদূর জানি ভারতের এই ধরনের এক্সট্রাডিশন চুক্তি আছে এবং সেটার ভিত্তিতে অতীতে আপনার এই ধরনের এক্সট্রাডিশনের ঘটনা ঘটেছে। এছাড়া ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের অনেক রাজনৈতিক দলই চায় না শেখ হাসিনার কারণে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক খারাপ হোক। ফলে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা তা নিয়ে চলছে তুমুল আলোচনা। আইনজীবী ও বিশ্লেষকরা বলছেন, ভারত বোধহয় সে পথে হাঁটবে না, আর সেই ধারণাই এখন পর্যন্ত প্রবল। তারা বলছেন, শেখ হাসিনাকে ফেরত দেয়া ভারতের কাছে রাজনৈতিক পরাজয়ের মতো, তাই দিল্লি হয়তো অবস্থান বদলাবে না। এমন অবস্থায় দুদেশের মাঝে স্বাভাবিক সম্পর্ক ও বোঝাপড়া বাড়ানোর উপর জোর দিচ্ছেন তারা। প্রমা চৌধুরীর প্রতিবেদন। বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে প্রত্যর্পণ চুক্তি, যার আওতায় দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ফেরত চাওয়া যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হওয়ায় এই চুক্তিটি আবারও আলোচনায়, কারণ দুজনই পালিয়ে আছেন ভারতে। চুক্তি থাকলেও চাইলেই কি তাদের ফেরত পাওয়া যাবে, সেখানেই উঠছে প্রশ্ন। চুক্তিতে বলা আছে, যাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে তার বিরুদ্ধে আনা অভিযোগ যদি রাজনৈতিক হয় তবে সেই অনুরোধ খারিজ করা যেতে পারে, আর এমন ধারাই তৈরি করছে সংশয়। অনেকে মনে করেন, শেখ হাসিনাকে ফেরত দেয়া ভারতের জন্য রাজনৈতিক পরাজয়ের মতো, তাই দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাওয়ার সম্ভাবনা কম। আপনি যদি বলেন আমাকে যে ফেরত দেবে কি দেবে না, এটা আমি পরিষ্কারভাবে বলতে পারি যে দেয়ার ইজ নো চান্স। ফেরত আসার চান্স নাই বা ফেরত পাঠাবে না তারা। এটার কারণ আমি মনে করি, তাকে যদি আমরা ফেরত আনতে পারি তাহলে এটা তাদের রাজনৈতিক পরাজয় হবে। তবে এই সম্ভাবনা একেবারেই শূন্য হয়নি। এই আইনজীবী বলছেন, লাভের পাল্লা ভারী হলে ভারত হয়তো নতুন করে চিন্তা ভাবনা করলেও করতে পারে। বাংলাদেশের স্বার্থে যদি হয়, সেক্ষেত্রে স্বার্থ ক্যালকুলেট করে যদি মনে করে যে তাকে ফেরত দিলে গেইনটা অনেক বেশি হতে পারে, সেক্ষেত্রে ফেরত আসতেও পারে। আইনি ও কূটনৈতিক দিক থেকে ভারতকে বাধ্য করা যায় কিনা সেই প্রসঙ্গ ঘুরপাক খাচ্ছে। তবে তেমন অবস্থায় বাংলাদেশ আছে বলেও মনে করছেন না সাবেক এই রাষ্ট্রদূত। যদি আমরা সম্পর্ক ভালো না করি তাহলে এই সম্ভাবনাটা, এই যে আপনি যেসব কথা বলছেন যে বন্দি কি বলে প্রত্যাবর্তনের ব্যবস্থা, সেগুলো খুব সহজ হয় না। যদি সম্পর্ক ভালো থাকে তখন এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করা যায়। সুতরাং আমি মনে করি ঠিক এই মুহূর্তে আমাদের দুই দেশের যে সম্পর্ক আছে তাতে কোন রকমের ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। তিনি মনে করেন, বাংলাদেশের এখন উচিত ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার উপরই জোর দেয়া। আগে সম্পর্ক ভালো করার চেষ্টা করা, স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা, সেটার উপরে জোর দেওয়া। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25
পোস্টাল ভোট বিডি অ্যাপ বৈশ্বিক গণতন্ত্রের দুয়ার খুলে দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। 143 দেশের প্রবাসীকে ভোটের আওতায় আনতে পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন করে তিনি এই কথা জানান। তবে প্রবাসী ভোটারদের অনলাইন নিবন্ধনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। আইনে পোস্টাল ব্যালটের বিধান থাকলেও এতদিন তার বাস্তবায়ন হয়নি। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরে এবং নির্বাচনের 3 সপ্তাহ আগেই পোস্টাল ব্যালট পৌঁছাবে প্রবাসীদের কাছে। নির্বাচনের 2.5 সপ্তাহ আগে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। ম্যানুয়ালি ভোট পাঠানো গেলেও রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। আর সেই রেজিস্ট্রেশন করার অ্যাপেরই উদ্বোধন হলো মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে। নির্বাচন কমিশন জানায় পুরো প্রক্রিয়াটি ভোটার, রিটার্নিং অফিসার ও ইসি মনিটর করতে পারবে। তারা জানান উদ্যোগটি ব্যয়বহুল। ডাক বিভাগের সাহায্যে একটি ভোট নিতে 700 টাকা খরচ হবে। তবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভোট নিতে গেলে খরচ পড়ত জন প্রতি 5000 টাকা। যখন প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে, যেটা সাধারণত 3 সপ্তাহ আগে হয়, 21 দিন আগে, তখন তিনি তার মোবাইলে বা ওয়েবসাইটে দেখতে পাবেন যে সংশ্লিষ্ট আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা কি এবং তাদের কি কি প্রতীক বরাদ্দ করা হয়েছে। এটা দেখার পরে তিনি প্রতীকের পাশে, তার পছন্দের প্রতীকের পাশে ভোট দিবেন। এনরোলমেন্ট করার জন্য একটা ইন্টারন্যাশনাল মোবাইল নাম্বার ও 100 দেশের মোবাইল নাম্বার প্রয়োজন হবে। এই মোবাইল নাম্বারটা 100 ভোটারের ইউজার নেম হিসাবে পরবর্তীতে ব্যবহার হবে। কিউআর কোডের মাধ্যমে সফটওয়্যার একজনের পরিচিতি নিশ্চিত করবে। এই কিউআর কোডের আরেকটা উদ্দেশ্য আছে, যে কোনো ভোটার তার ব্যালটের অবস্থান ট্র্যাক করতে পারবেন। এই অ্যাপের উন্মোচনকে গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য সংযোজন বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার। প্রবাসী বাংলাদেশিরা যেমন অর্থনৈতিক নাগরিকত্বে অবদান রাখছেন, তেমনি গণতান্ত্রিক নাগরিকত্ব তাদের অংশগ্রহণ অপরিহার্য। তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরো বিস্তৃত, আরো প্রতিনিধিত্বশীল এবং আরো শক্তিশালী। অ্যাপটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সবার সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। আমরা সেই স্লো এন্ড স্টেডি অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন 12,76,95,183 জন। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, গণভোটের বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কমিশন চূড়ান্ত নিবন্ধন দিয়েছে বলেও জানান তিনি। চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে যুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে দেশের মোট ভোটার সংখ্যা হল 12,76,95,183, যার মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন এবং নারী ভোটার 6,28,79,082 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,222 জন। মার্চ মাস থেকে পুরুষ ভোটার বৃদ্ধির হার 2.29% এবং নারী ভোটার বৃদ্ধির হার 4.16%। মঙ্গলবার এসব তথ্য জানায় ইসি সচিব আক্তার আহমেদ। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,78,79,042, 6,28,79,042, আর হিজরা তৃতীয় লিঙ্গে 1234, 1234। ইসি সচিব আরও জানান, গণভোটের বিষয়ে নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি। এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো কি নির্দেশনা পেয়েছি এবং আমাদের কর্মপরিকল্পনা কি। এনসিপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার কথাও জানান তিনি। কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো বিরূপ মতামত পাইনি।
এছাড়াও বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ, জাতীয় জনতা পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আম জনতা দল ও জনতার দল এই 7টি দলের নিবন্ধন পুনর্বিবেচনা করতে কমিশন তথ্য নিচ্ছে বলেও জানান তিনি। নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে 40,000 বডি ক্যাম কেনার কথা থাকলেও সে সংখ্যা কমবে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এই কথা জানান তিনি। বলেন, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনার অনুমোদন দেওয়া হয়েছে। 17,000 শটগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য, মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যে আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা হয়েছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করেছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো কিছু করতে পারবো, এগুলো মনিটর করার ব্যাপার আছে। কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী পাস্কাল গ্রেটেনহুইস। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, আর তা হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়। রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার কারণ এখনো জানা যায়নি। পুলিশের ধারণা আন্ডারওয়ার্ল্ড কানেকশন এবং রাজনৈতিক কোন্দলের কারণে এই খুন হয়ে থাকতে পারে। কিবরিয়া হত্যার ঘটনায় আটক জনির কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এসব প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই অভিযান চলছে। পরিবারের দাবি, কারণ যাই হোক, হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করতে হবে। এদিকে নিহত কিবরিয়ার স্ত্রী হত্যা মামলা দায়ের করেছেন। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে।